হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল করিম। জুলাই ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে, বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও এতে অনৈক্যের সুর দেখি না, বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, এটার পক্ষে বিভিন্ন মতামত এসছে। আমরা মনে করি এটা আরও সুদৃঢ় ঐক্যের পথে আরও সহায়ক হবে এই মতামতগুলো। এটা নিয়ে কি ফার্দার শফিক ভাই আপনি করলেন তো আর কেউ শফিক ভাই এটা নিয়ে কি ফার্দার আবার আপনারা কোনো আলোচনার আয়োজন করবেন কিনা? এটা নিয়ে ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। এই মেয়েদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। আপনি কি বলবেন? ওকে, থ্যাংক ইউ। সালাউদ্দিন ভাই আস্তে আস্তে ধাক্কা দিন না ভাই, ধাক্কা দিন না, ধাক্কা দেওয়া যাবে না ভাই, পড়ে যাবে। একটু চাপতে হবে, একটু চাপতে হবে, জায়গা ছেড়ে দেন ভাই, চাপতে হবে ভাই। আচ্ছা, সবাইকে সালাম, শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজকে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে একটা বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করা কিভাবে যাবে। আমরা এইখানে অংশ নিয়েছি। আমরা মূলত আজকে কথা বলেছি যে এই জুলাই ঘোষণাপত্র যেটা তৈরি হতে পারে, কেননা এই ঘোষণাপত্রের যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয়, সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে। তবে সেটার একটা পদ্ধতিগত দিক কী হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন তেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। এবং এইটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডেক্লারেশন, কিংবা এর আইনি দিক কী, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কী, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। এবং আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিংয়ের দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদেরকে, শিক্ষার্থীরা। কিভাবে মানুষকে এক কাতারে সামনে প্রকাশ করা হবে, 5 আগস্টকে পুনরুজ্জীবিত করা হবে, সেটি জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল এবং অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকের চূড়ান্ত বক্তব্যে ডক্টর ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, একতা থেকে এই সরকারের জন্ম, আর একতাই এই সরকারের শক্তি। প্রধান উপদেষ্টা জানান, তিনি যতদিন ক্ষমতায় আছে একতা নিয়ে থাকবেন, আর সেই পথেই চলতে হবে। সর্বসম্মতিক্রমে ঐক্যমত্যে আসতে পারলে দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। ডক্টর ইউনূস বলেন, সবাই দেখবে এই জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে, কিন্তু তবু তারা ঐক্য থেকে সরে আসে না। সারা পৃথিবী এবং দেশবাসীকে এই বার্তা দিতে চান প্রধান উপদেষ্টা। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি।
আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই অগাস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে, সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে চাই। সর্বদলীয় বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা যাচ্ছি তার বক্তব্যে। সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদীর দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছিলাম, কথা বলেছি, আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি। স্পেসিফিক কোনো পরামর্শ বলা যাবে কিনা? কি পরামর্শ ছিল? ঘোষণাপত্রের বিষয়ে কোনো পরামর্শ ছিল কিনা, বা এই নিয়ে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেইগুলো আলাপ হয়েছে। নির্বাচন নিয়ে কি কিছু আলাপ হয়েছে আজকে? না, আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি। ধন্যবাদ। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময়ে পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছে কয়েকজন। দুপুরে শিক্ষা ভবনের সামনে ঘটনা ঘটে। মতিঝিলে এনটিসিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। পরে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আগে থেকেই ব্যারিকেড দেয়া ছিল শিক্ষা ভবনের সামনে। এ সময় বিক্ষোভকারীরা কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে জলকামান ও পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুলিশ, সাংবাদিক সহ আহত হয় কয়েকজন। তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি?
সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছেন এবং পানি ছুটে মেরেছেন আমাদের এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এমনকি জল কোনো উস্কানির কারণ বাদেই আমাদের উপরে শিক্ষার্থীদের উপরে হামলা শুরু করছে। পুলিশ সদস্যদের দাবি, আন্দোলনরত পাহাড়ি শিক্ষার্থীরা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে বুধবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বুধবার এনটিসিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। বলা হয়, যারা শান্তি, সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের মুফতি ফখরুল ইসলাম সর্বদলীয় বৈঠক শেষে কথা বলছেন। আমরা আবারও যাচ্ছি সেখানে। ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি, সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি, অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে, সেই কথা আমরা বলেছি। 2021 সালে পাকির মতো গুলি করে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর কথা বলেছি, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার, আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দূষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককেই ধরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে এবং আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যে ঘোষণাপত্র দেওয়া হবে, এই ঘোষণাপত্র যাতে ঐক্যবদ্ধভাবে হয়, ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার অনৈক্যের সৃষ্টি না হয়, সেই কথাটুকু আমরা বলেছি। সানজিদা আক্তার HMP ভাইরাসের সংক্রমণেই মারা গেছেন এমনটা সরাসরি বলা যাবে না। দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এই কথা জানান। বলেন, সানজিদা দীর্ঘদিন ধরে অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন, চিকিৎসাও নিচ্ছিলেন ICUতে। HMP ভাইরাস প্রতিরোধে প্রয়োজনে হাসপাতালগুলোতে আবার করোনার মতো ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। আর চিকিৎসকরা সতর্কতা হিসেবে আবারও হাত ধোয়া, মাস্ক পরা শুরুর পরামর্শ দিয়েছেন। HMP ভাইরাস আক্রান্ত 30 বছর বয়সী নারী সানজিদা আক্তার মারা যান বুধবার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। প্রায় 1 মাস ধরে অসুস্থ ছিলেন সানজিদা। হাসপাতালেও আসেন দেরি করে। ভর্তি হওয়ার 4 দিন পর পরীক্ষায় HMPV ধরা পড়ে তার দেহে। দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সানজিদা HMPV আক্রান্ত হওয়ার পাশাপাশি নানা জটিলতায় ভুগছিলেন, তাই তিনি HMP ভাইরাস সংক্রমণেই মারা গেছেন সেটি সরাসরি বলা যাবে না। এই মৃত্যুটিতে মূলত ক্লেবশিয়েলাজনিত সেপসিস এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টিঅর্গান ফেইলিওর, এই মৃত্যুর কারণ হচ্ছে এগুলো। কিন্তু রোগিনী অবশ্যই দুর্ভাগ্যজনকভাবে তিনি HMPV আক্রান্তও ছিলেন, যেটি একটি সার্কুলেটিং ভাইরাস। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ এবং পৃথিবীব্যাপীও এই ভাইরাসটি এই সিজনাল ফ্লু হিসেবে মানুষকে আক্রমণ করে থাকে। এই ভাইরাস মোকাবেলায় সরকারের নানা প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। দেশের 30টি জেলায় এই প্রস্তুতি আছে আপনারা জানেন, এবং বাকি 34টি জেলাতেও এই প্রস্তুতিগুলোকে আমরা অন্ত করে ফেলতে চেষ্টা করব ইতিমধ্যে দ্রুতই। আমরা অবশ্যই আমাদের যে কোভিডকালীন প্রস্তুতি সেটাকে আবার রিজুভিনেট করে সাজিয়ে নিব আমরা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেন আমরা দ্রুত রেসপন্ড করতে পারি। এদিকে HMP ভাইরাস নিয়ে বিশেষ সেমিনারে BSMM এর উপাচার্য বলেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। আবারও হাত ধোয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এই ভাইরাসটি আগেও ছিল, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার নাই, তবে সতর্ক হবার বিষয় রয়েছে। এই সতর্কতাটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়েও প্রয়োজন। হাত ধোয়ার প্র্যাকটিসটা আমাদের আবার চালু করা দরকার। ব্যাপক জনসমাগমের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করার সুপারিশ করছি আমরা। এইচএমপি ভাইরাসে শিশু, বয়স্ক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আক্রান্ত হবার শঙ্কা বেশি থাকে। সর্দি জ্বর হলে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ও পর্যাপ্ত পরিমাণের তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সর্বদলীয় বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন জামাত নেতা, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তো আজকে এই বৈঠকটা প্রাথমিক বৈঠক। আজকে আপনারা যে মূল্যবান মতামত দিলেন, এটাকে কনসাইজ করে আমরা আবার আপনাদের সেকেন্ড ফেজে আপনাদের সঙ্গে মত বিনিময়ের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব। তখন সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এত রক্তের বিনিময় অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতার যে রাজনৈতিক চেতনা, যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি, ঘোষণাপত্রটা তার মধ্যে যেন প্রতিফলন ঘটে। এইভাবেই দ্বিতীয় ফেজে আবার সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করা হবে এবং ঘোষণাপত্র একটা প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি সেই আহ্বান পেলে জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে নতুন বাংলাদেশ নির্মাণে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, এমন আহ্বান পেলে জামাত ইসলামী সরকারের এই কাজেও সহযোগিতা করতে প্রস্তুত আছে। ধন্যবাদ। ধন্যবাদ। অবশেষে সিদ্ধান্ত থেকে সরে এলো এনবিআর। রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার 5% নামিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশেষ অধ্যাদেশে জারি করা গেল 9 জানুয়ারি এই হার করা হয় 15%। প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে রেস্তোরাঁ মালিক সমিতি। এদিকে ঔষধ এবং ইন্টারনেটের ওপর বাড়তি ভ্যাট প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা করছে এনবিআর। অর্থ উপদেষ্টা জানান, বেশ কিছু পণ্যের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেস্তোরাঁয় খাবার খেলে তার উপর বাড়তি 10% ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করে এনবিআর। গেল 9 জানুয়ারি নেওয়া হয় এমন সিদ্ধান্ত। উচ্চ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগারগাঁও এনবিআর ভবনের সামনে বৃহস্পতিবার সকালে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। অংশ নেয় রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারী। এই খাতের ভ্যাট হার 3% নামিয়ে আনার দাবি তোলা হয়। সরকার যদি ভ্যাট বসায় আমাদের বিজনেসের অবস্থা খারাপ করে দিতে আমরা চলবো কি করে? আমাদের কাঁধে বন্দুক রেখে কাস্টমারের পকেট খালি করার জন্য এটা একটা পলিসি আমি মনে করি। ভ্যাট যদি 3% করা হয় তাহলে ভ্যাট আদায় 4 গুণ না 10 গুণ বাড়বে। আমরা ছোট উদ্যোক্তারা রেয়াত নিতে পারি না, যেহেতু রেয়াত নিতে পারি না সেই জন্য আমাদেরকে ভ্যাট 3%-এর মধ্যে রাখতে হবে। মানববন্ধন চলাকালে শুল্ক হার থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় এনবিআর। জানানো হয় বাড়তি ভ্যাট হার প্রত্যাহার করে জারি করা হবে প্রজ্ঞাপন। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ওদিকে রাজস্ব সংস্কার কমিটির সদস্যদের সঙ্গে এনবিআর ভবনে বৈঠক করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ নেতৃবৃন্দ। বলা হয়, যৌক্তিক রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করতে হবে, দরকার কার্যকর সংস্কার। প্রাইভেট সেক্টরকে আপনি গলা টিপে ধরলে প্রাইভেট সেক্টর মরে যাবে, তারা কিন্তু ব্যবসা করবে, তারা ট্রেড বেসড হয়ে যাবে, তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট কমিয়ে দিবে, তারা এমপ্লয়মেন্ট কাট করবে। তো সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে আপনি যদি আঘাত দেন, সেই আঘাতটা কিন্তু আমার উপরে পড়বে। যত সংস্কারের প্রস্তাব হচ্ছে এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, প্রকাশ্যভাবে জনগণও জানবে। ঔষধ এবং ইন্টারনেটের উপর বাড়তি ভ্যাট আরোপ করায় সাধারণ মানুষের উপর ব্যয়ের চাপ বেড়েছে। প্রত্যাহারে পর্যালোচনা করছে এনবিআর। ইমপ্লিমেন্টেবল। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের গুলিতেই নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, এমন তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। তবে সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করেনি। সকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করে মুগ্ধের ভাই দাবি করেন, কারা মরণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করার দায়িত্ব ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 42 জনকে অভিযুক্ত করে আরও একটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। পানি লাগবে পানি, টিয়ার সেলে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতে এভাবেই আন্দোলনকারীদের কাছে পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ।
এর মাত্র 15 মিনিটের মাথায় 18 জুলাইয়ের তপ্ত দুপুরে বিশ্রাম নেয়ার সময় মুগ্ধের কপাল বিদ্ধ করে বেরিয়ে যায় মরণঘাতী একটি বুলেট। হাসপাতালে নেয়ার পথেই মারা যান মুগ্ধ, যে ঘটনা কাঁদায় পুরো দেশকে। আন্দোলনকারীদের মাঝেই মুগ্ধের এমন গুলিবিদ্ধ হওয়া নিয়ে একটি পক্ষ থেকে প্রশ্ন ওঠে, আসলে কারা চালিয়েছিল এই গুলি? ঘটনার 6 মাস পর মুগ্ধের গুলিবিদ্ধ হওয়ার একটি ভিডিও চিত্রের তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে মুগ্ধের পরিবার, যেখানে তারা তুলে ধরেছে পুলিশের গুলি করার স্পষ্ট ফুটেজ। গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে, বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি, আমরা যে তথ্য প্রমাণ দিয়ে কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কারোর নাম উল্লেখ করা হয়নি। খুনিদের চিহ্নিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার, বলেন মুগ্ধের বড় ভাই। ক্রনোলজিক্যাল অর্ডারে যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত, যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে। একই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 42 জনকে অভিযুক্ত করে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় এ অভিযোগ দায়ের করেন তার ছেলে। প্রশাসনিক বাহিনী দিয়ে এরকম একটি হত্যাকাণ্ড করা, ভিন্ন মতকে দমন করার জন্য যে প্রচেষ্টাগুলো বিগত সরকারের হাসিনার সরকার যা করে দিয়ে আসছে, তারই একজন ভিকটিম ছিলেন আমার পিতা ডাক্তার ফয়েজ আহমেদ। এদিকে প্রসিকিউশনের একটি আবেদনের শুনানি শেষে জুলাই আগস্টের সকল ঘটনার তথ্য সংগ্রহের জন্য এনটিএমসি এবং বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ডিজিটাল এভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়, সে কারণে ডিজিটাল এভিডেন্স যেগুলো অটোমেটিক্যালি যাতে ডিলিট না হয় এবং এই ব্যাপারে আমাদের ফরেন্সিক করার জন্য, তদন্ত করার জন্য আমাদেরকে যাতে ফ্রি অ্যাক্সেসটা দেয়, আইনে আমাদের সেই সুযোগ আছে। তারপরেও আমরা কোর্টের আদেশ নিয়েছি যাতে করে কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয়। আলাদা আরেকটি আবেদনের শুনানি শেষে সব মোবাইল এবং ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে, আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে প্রকাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা বা কোন স্টেটাসে সেখানে থাকছেন তাও স্পষ্ট নয় বলেও জানান তিনি। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, 21 জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আর জুলাই হত্যাকাণ্ডের প্রয়োজনীয় সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুত আছে, তারা জাতিসংঘের তদন্ত মিশনকে তা পাঠাবে বলেও জানান রফিকুল আলম। বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে হাতিরঝিল ভরাট পান্থকুঞ্জের গাছ নিধন করে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনা হচ্ছে, এমন অভিযোগ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের। অনতিবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে আরও 31টি সংগঠন। আর টানা 35 দিন পান্থকুঞ্জে অবস্থান করে আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষের কোনো স্থায়ী নির্দেশনা না পেয়ে হতাশ আন্দোলনকারীরা। সবুজের এক ত্রিভুজ ঠিকানা ছিল পান্থকুঞ্জ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য কেটে ফেলা হয়েছে এর অধিকাংশ গাছ, প্রাণের অস্তিত্ব হারাতে বসেছে। এই শঙ্কাটি করছেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা বলছেন, সবুজ যেমন হারিয়ে যাবে এই সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন প্রকল্পের কারণে, একই সাথে এই সংযোগ সড়কগুলোতে প্রত্যেকটি মোড়ে সৃষ্টি হবে দীর্ঘ যানজট, ভোগান্তি বাড়বে বহুগুণ। এক্সপ্রেসওয়ে প্রজেক্ট মগবাজার রেল ক্রসিং থেকে শুরু হয়ে হাতিরঝিলের পাড় ধরে সোনারগাঁও, হাতিরপুল, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছুঁয়ে পলাশীর মোড়ে গিয়ে শেষ হবে এই উড়ালপথ।
এরই মধ্যে হাতিরঝিলের একপাশ ভরাট ও পান্থগুঞ্জের গাছ কাটার প্রতিবাদ করে আসছে পরিবেশ কর্মী সহ সাধারণ মানুষ। বিজেপি ভবন সেখানে ভাঙ্গা হলো, এখন সেটি জনগণের স্বার্থে হয়েছিল, কিন্তু এখন বিদেশিদের স্বার্থে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। যে আমাদের জনগণের মাঠ আপনারা আমাদেরকে ফিরিয়ে দেন। আজকে 35তম দিন চলছে, এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। একই দাবিতে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে নাগরিক সংলাপে অংশ নেয় 31টি সংগঠনের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদরা। এলিভেটেডের এই অংশ প্রকৃতি বিধ্বংসী ও জনবিরোধী বলে দাবি করেন তারা। কোনোভাবে যেন এটা তৈরি না হয় এবং যে গাছগুলো রয়েছে সেগুলো যেন কাটা না হয়। আমরা নিজেরাই আত্মবিধ্বংসী একটা সময়ের মুখোমুখি দাঁড়িয়ে। এই সরকারের কিন্তু সবচেয়ে বড় কমিটমেন্টই ছিল যে তারা জনগণের যে প্রয়োজনীয়তা এবং তারা যেটা চায় সেভাবেই দেশের সংস্কার আসবে। কিন্তু এটা আরো দুর্ভাগ্যজনক যে তারা যখন কাজ করতে যাচ্ছেন তখন তাদের ভিতরে এটা কাজ করছে। এখন কেন আমাদের এত সময় নিয়ে অপেক্ষা করতে হবে নাগরিক অধিকার আদায়ের জন্য? তাহলে সরকার চেঞ্জ হওয়ার কি দরকার ছিল? কেউ প্রথম এগিয়ে এলো, মানে অদৃশ্য কারণে তারা আসলে পিছিয়ে যায়। পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত কেউ এটার সাথে সম্পৃক্ত বলে আমরা জানি, কাজে সেটা আমাদের জন্য খুবই একটি দুঃখজনক বিষয়। আমরা যারা পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত। প্রকল্প বাতিল করে পিলার অপসারণ, তথ্য বিশ্লেষণ সহ সবকিছু জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন প্ল্যানার্স ইনস্টিটিউট। পুরো প্রকল্পের পুনর্মূল্যায়ন করে যথাযথ পরিমার্জনা সাপেক্ষে প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে। এই সংযোগ সড়ক নকশাকারী, পরামর্শক এবং বাস্তবায়নকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। হাইওয়ে পুলিশের ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল রংপুর রিজিয়ন। দুপুরে নগরীর কাটকিপাড়ায় রিজিওনাল কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। ট্রাফিক আইন মামলায় জরিমানার অর্থ প্রদানে গ্রাহকদের ভোগান্তি লাঘব এবং স্বচ্ছতা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় হাইওয়ে এসপি। এ সময় রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম সহ উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাফিক আইন না মানা হয় সেক্ষেত্রে পুলিশ যে আইন প্রয়োগ করে থাকে তার একটি বড় বিষয় হচ্ছে যে তাকে ফাইন করা। সেবাটা সহযোগিতা হোক, প্রযুক্তি মানুষের সার্ভিসকে আরো গতিশীল করুক এই কামনা করছি এবং সেই সাথে আজকের এই সমঝোতা স্মারক চুক্তি সফল হবে। ইন্টারনেটকে সামাজিক পণ্য বিবেচনা করে এই সেবাকে নাগরিক মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত এনশিওরিং ইন্টারনেট অ্যাক্সেস ফর এভরিওয়ান চ্যালেঞ্জ অ্যান্ড রিফর্ম শীর্ষক আলোচনায় এই দাবি জানান বক্তারা। একই সঙ্গে এর ওপর ভ্যাট ট্যাক্স আরোপের মনোনিবেশ না করে সুলভে সকল নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আর এই আহ্বানে সাড়া না দিলে এনবিআর এবং সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভোক্তা সমাজ। সভায় বেসিস সাবেক সভাপতি সৈয়দ আলমাস কোভিদ ইন্টারনেটের দাম বাড়ালে সমাজে এবং অর্থনীতিতে কি কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে তা তুলে ধরেন। বলেন, ইন্টারনেটের দাম বাড়ালে ই কমার্স, ফ্রিল্যান্সিং, টেলিহেলথ, ডিজিটাল শিক্ষা প্রায় সব ক্ষেত্রে পিছিয়ে পড়বে। অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। বুধবার কাতারের মধ্যস্থতাকারীদের দেয়া শর্তে রাজি হয় দুটি পক্ষ। 15 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলার পর অবশেষে এলো যুদ্ধবিরতির সুখবর। আজ আনুষ্ঠানিকভাবে চুক্তির বিস্তারিত ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, খলিল ইয়াহিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির অনুমোদনপত্র হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে রোববার থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। এর আগে গাজায় যুদ্ধ বন্ধে দফায় দফায় উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ইসরায়েলের আপত্তির মুখে তা ভেস্তে যায়। যুদ্ধবিরতির উদ্যোগ বারবার ভেস্তে যাওয়ায় চাপ বাড়ছিল নেতানিয়াহু প্রশাসনের উপরও। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে অভিযান চালায় হামাস। এরপর থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা দেন যে কোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করবেন তিনি। অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সব মামলা থেকে খালাস পাওয়ার 17 বছর পর কারামুক্ত হলেন তিনি। দুপুর 2টার পর ক্যানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন এই বিএনপি নেতা। বাবরকে বরণ করে নিতে কারাগারে বাইরে জড়ো হন পরিবারের সদস্য সহ দলের কেন্দ্রীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। গত মঙ্গলবার চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলায় সাজা থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টে
বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর। আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, যিনি 17 বছরেরও বেশি সময় কারাগারের অন্ধকুঠিরিতে জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং যিনি উচ্চ আদালতের রায়ে নিরপরাধ প্রমাণিত হয়ে আজ মুক্ত হয়েছেন। বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, অথচ ভারত হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে রাজধানীর মধ্যবাড্ডায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, হাসিনা নাকি বিক্রি হয় না, অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন। একই সাথে দুর্নীতি এবং লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছে। একটি দেশকে লুটপাট করে, হত্যা, গুম করে বিনা ভোটে ক্ষমতায় বসেছিলেন তিনি। শেখ হাসিনার সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো না। কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে। জামিন পেয়েছেন শিশু ইর্তিজার ভুল চোখে অপারেশন করা বাংলাদেশ আই হসপিটাল চিকিৎসক ডাক্তার শাহেদারা বেগম। রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। আসামির বিরুদ্ধে তদন্ত চলমান বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে 1.5 বছরের ইর্তিজার চোখের সমস্যা নিয়ে আই হসপিটালে যায় পরিবারের সদস্যরা। তার বাম চোখে অপারেশন হওয়ার কথা থাকলে ভুল করে চিকিৎসক অপারেশন করেন ডান চোখে। পরে পরিবারের সদস্যদের চোখে পড়লে বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানালে দুঃখ প্রকাশ করে ফের চিকিৎসক অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আর এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।